দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনেই রয়েছে নির্বাচনী পরীক্ষা। সেদিকে লক্ষ্য রেখে এবং 26-এর মাধ্যমিক যারা দিতে চলেছ, সেখানে তোমাদের বাংলায় কোন কোন কবিতাগুলি গুরুত্বপূর্ণ বা কোন কবিতার উপর থেকে তোমরা বড় প্রশ্ন পেতে পারো, সেদিকে লক্ষ্য রেখে আজকে আবারও তোমাদের কাছে আলোচনা করতে চলেছি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটির সমস্ত খুঁটিনাটি দিক। দেখো, এই কবিতাটির আপাত দৃষ্টিতে তোমাদের কাছে বেশ শক্ত মনে হয়, কিন্তু এখানে কঠিন বলে কোনো ব্যাপার নেই। যদি বিভিন্ন দিক থেকে কবিতাটাকে তোমরা রপ্ত করে নিতে পারো বা বুঝে নিতে পারো, কবি কেন এই কবিতা লিখছেন, কবি কেন কবিতার মধ্যে বারবার জয়ধ্বনি করার কথা বলছেন, কবি কাদের উদ্দেশ্য করে জয়ধ্বনি করার কথা বলছেন, তাদের বৈশিষ্ট্য কী, এবং কবিতায় কবি বৈপ্লবিক সত্তাকে কোন কোন বিশেষণে বিশেষিত করছেন, এই দিকগুলি যদি ঠিকঠাক বুঝে নিতে পারো, তাহলে কবিতাটা বড় হোক, বিষয়বস্তু শক্ত মনে হোক, যাই হোক, সবটাই কিন্তু তোমাদের কাছে অনেক সরল হয়ে উঠবে। সবার প্রথমে আমরা দেখব যে তোরা সব জয়ধ্বনি কর, এই লাইনটি কবি কবিতায় বারবার উল্লেখ করছেন। এখানে তোরা কারা? এই তোরা হচ্ছে পরাধীন ভারতবর্ষে ভারতবাসী, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাতে অত্যাচারিত, যারা অশিক্ষা, কুসংস্কার এবং সেই সঙ্গে দাসত্বে নিজেদেরকে আপাদমস্তক নিমজ্জিত করে রেখে দিয়েছে, এবং সেই সমস্ত ভারতবাসী যারা ভীত, সন্ত্রস্ত এবং চেতনাহীন। তাহলে এখানে আমরা সেই সময় পরাধীন ভারতবর্ষের ভারতবাসীদের যে বৈশিষ্ট্য, সেগুলোই বললাম। তাহলে এখানে তোরা বলতে কবি এই সমস্ত ভারতবাসীদের উদ্দেশ্য করেই এখানে আহ্বান জানাচ্ছেন জয়ধ্বনি করার জন্য। এরপর এই জয়ধ্বনি করার বা কবিতার লেখার উদ্দেশ্যটা কী, কবিতার লেখার উদ্দেশ্য কী? কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি যে লিখছেন, লিখে প্রলয়োল্লাস কবিতাটির মধ্য দিয়ে পরাধীন ভারতবর্ষের ভারতবাসীদের অবস্থাটাকে তিনি তাদের কাছে স্পষ্ট করে তুলতে চাইছেন। এই যে আমরা পূর্ব উল্লিখিত যে ভারতবাসীদের কথা বললাম, যাদের উদ্দেশ্য করে জয়ধ্বনি করার কথা বলছেন, মানে তোরা বলতে যাদের বোঝানো হয়েছে, তারা তাদের অবস্থাটা সম্পর্কে যাতে সচেতন হয়ে উঠতে পারে, সে কারণেও কিন্তু এই কবিতা লেখা। তাহলে শুধু সচেতন করা নয়, তাদের মধ্যে পরাধীনতার গ্লানি অনুভব করানো এবং তাদের মধ্যে বৈপ্লবিক সত্তার জাগরণ ঘটানো, এটা ছিল এই কবিতা লেখার উদ্দেশ্য। সেই সঙ্গে সেই সময় তো ভারতবর্ষে অনেক ভারতবাসী বৈপ্লবিক ক্রিয়াকর্মে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংযুক্ত ছিল। তাদের সেই বৈপ্লবিক ক্রিয়াকর্মকে ত্বরান্বিত করার উদ্দেশ্যও কিন্তু কবির এই কবিতা। সেই সঙ্গে আরও একটা বড় উদ্দেশ্য ছিল কবির মনে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক প্রবল সতর্ক বার্তা ঘোষণা করা, তাদের মনে ভীতির সঞ্চার ঘটানো, যে কারণে কিন্তু এই কবিতা কবি লিখছেন। এবারে আমরা প্রলয়োল্লাস এই নামটির একটু বিশ্লেষণ করে দেখে নেব। প্রলয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস বা বিনাশ, আর উল্লাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ। তাহলে প্রলয়োল্লাস, প্রলয়, উল্লাস, এই দুটো শব্দের মধ্যে যে অর্থ, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে বিপরীত। তবুও কবি এই ধরনের কবিতার নামকরণ করছেন। আসলে কবি এখানে বলতে চাইছেন প্রলয়ের জন্য আনন্দের উচ্চকিত এক উদযাপন যেন সংঘটিত হচ্ছে। কেন না, এই প্রলয়ের মধ্য দিয়েই নূতনের শুভ সূচনা সম্ভবপর হয়ে উঠবে। তাই এ কারণেই এই নামকরণটা কিন্তু একটা ব্যাপক তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রলয় মানেই যে সব কিছু শেষ তা নয়, প্রলয় মানে শেষ আবার নতুন করে শুরু। এখানে যেটা শেষ বোঝানো হচ্ছে, যেটা ধ্বংস বা বিনাশ বোঝানো হচ্ছে, সেই সেই অংশটা বা সেই পরিস্থিতিটা কিন্তু ভারতবর্ষের বুকে কাম্য নয়। এই পরাধীনতার অবস্থাটার বিনাশ এবং স্বাধীনতার একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর পরিবেশ ভারতবর্ষের বুকে গড়ে ওঠা, যে কারণে এই প্রলয়ের মধ্য দিয়ে কোনো দুঃখ নেই, ভয় নেই, ভীতি নেই, বরং এখানে আনন্দের উচ্চকিত উদযাপন করাই প্রয়োজন বলে কবি মনে করছেন, যে কারণে কবিতার এ ধরনের নামকরণ কবি করছেন। এরপরে আমরা কবিতার বিষয়বস্তুর অংশেই যাব। তা কবি কাজী নজরুল ইসলাম এই ভারতবর্ষের পরাধীনতা নিয়ে বারবার ব্যথিত হয়েছেন। তিনি বারবার নানান মন্তব্য প্রকাশ করেছেন, নানান ধরনের সাহিত্য রচনা করেছেন, বারবার তিনি কারারুদ্ধ হয়েছেন। তার একটা মাত্রই লক্ষ্য ছিল, যেভাবেই হোক ভারতবর্ষে যারা এই বৈপ্লবিক ক্রিয়াকর্মে লিপ্ত রয়েছে
যারা ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনকারী, তাদের সেই ক্রিয়াকর্মকে প্রাবল্য প্রদান করা বা ত্বরান্বিত করা, যাতে করে খুব শীঘ্রই ভারতবর্ষে পরাধীনতার অবসান ঘটে এবং স্বাধীনতা ভারতবর্ষের বুকে স্থাপিত হয়। তা এ কারণেই যে তিনি দুটো জিনিসকে কবিতায় কাম্য বলে মনে করেছেন। এক হচ্ছে কালবৈশাখী ঝড়ের মতো এক প্রবল শক্তি সম্পন্ন পরিস্থিতি, আবার দেবাদিদেব মহাদেবের প্রলয় নেশায় নৃত্য পাগল অবস্থার মতো একটা মত্ত রূপ। এই দুটো প্রসঙ্গকে নিয়ে এসেই তিনি আপামর ভারতবাসীদের যে বৈপ্লবিক সত্তাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। আসলে কবি ভারতবর্ষের যে বৈপ্লবিক সত্তা তখন জাগ্রত হয়েছিল, তার মধ্যেই এই বৈপ্লবিক যে ক্রিয়াকর্মের মধ্য দিয়েই কালবৈশাখীর ঝড়ের রূপকে খুঁজে পেয়েছেন। আবার প্রলয় নেশায় মত্ত পাগল দেবাদিদেব মহাদেবকেও তিনি বা তার রুদ্র রূপকেও তিনি খুঁজে পেয়েছেন। আর তাকে সাদরে সম্ভাষণ জানানোর জন্য, সেই রূপকে সাদরে সম্ভাষণ জানানোর জন্যই তিনি বারবার জয়ধ্বনি করার কথা কবিতায় ব্যক্ত করছেন। এই জয়ধ্বনি করে যে তিনি বৈপ্লবিক সত্তাকে প্রাবল্য প্রদান করছেন আর তাকে ত্বরান্বিত করছেন বৈপ্লবিক ক্রিয়াকর্মকে, তা নয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদের মনে ভীতির সঞ্চার করছেন। পাশাপাশি যে সমস্ত ভারতবাসীদের মনের মধ্যে এই প্রলয় দেখে ভীতি সঞ্চারিত হয়েছে, তাদের মনের থেকে ভীতি দূরীভূত করতে চাইছেন। তাহলে এটা গেল কবিতার একটা পূর্ব আলোচনা। এরপর যদি আমরা কবিতাটার বিষয়বস্তু যাই, দেখব কবিতাটার বিষয়বস্তুর মধ্যে একটা ভাগ রয়েছে। প্রথমে এখানে ওই কালবৈশাখী ঝড়ের যে প্রসঙ্গ একটা লাইনেই রয়েছে, কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবেই এখানে কবি উপস্থাপন করেছেন। আর তারপরে দেখা যাবে যে প্রলয় নেশায় নৃত্য পাগল দেবাদিদেব মহাদেব তার কি রূপ নিয়ে আগত হয়েছেন বা এসেছেন, আর কি রূপ নিয়ে তিনি এই কবিতায় উপস্থিত হয়েছেন। একটা প্রসঙ্গ হচ্ছে তিনি কিভাবে আসছেন, তারপরে প্রসঙ্গ হচ্ছে আসার পর তার কি প্রলয়ঙ্কর রূপটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কবিতার বিষয়বস্তুর মধ্য দিয়ে। এরপর কিছু কিছু জায়গায় তিনি জরায় মরা মুমূর্ষু ভারতবাসীদের উদ্দেশ্য করে বলছেন যে তারা যেন এই প্রলয় রূপ দেখে ভীত সন্ত্রস্ত না হয়। তাদেরকে যুক্তি দিয়ে দেখাচ্ছেন যে দেবাদিদেব মহাদেবের জটায় শিশু চাঁদের উপস্থিতি বা একটা মহানিশার শেষে স্নিগ্ধ সূর্যের কিরণের উপস্থিতি আমাদের কাছে দৃষ্টিগোচর হবে, যার স্নিগ্ধ কিরণে সারা বিশ্ব যেন ভরে উঠবে, আলোয় আলোকিত হয়ে উঠবে। এভাবে মানুষের মনের, ভারতবাসীদের মন থেকে এই প্রলয়ের ফলে যে ভীতি সঞ্চারিত হওয়া, সেটাকেও দূরীভূত করার চেষ্টা করছেন। আবার সেই মহাকালের প্রচণ্ড রূপ যে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন, এবারে তিনি কি সেই রূপ নিয়েই শুধু উপস্থিত নন, কিভাবে তিনি আঘাত হানছেন বা প্রলয়টাকে সংগঠিত করছেন, তার বর্ণনা রয়েছে। এরপর কবিতার একদম শেষ অংশে আমরা দেখব যে তিনি চিরসুন্দর, তিনি সুন্দর, যিনি ধ্বংসের বা বিনাশ বয়ে নিয়ে এসেছেন, তাকে চিরসুন্দর বলা হচ্ছে, তাকে সুন্দর বলা হচ্ছে। কেন বলা হচ্ছে এবং তাকে আহ্বান জানানোর জন্য একদম কবিতার শেষ অংশে সকল বধূদের তিনি প্রদীপ প্রজ্বলিত করার কথা বলেছেন। আসলে সমস্ত প্রলয়টাকেই এখানে তিনি সাদরে সম্ভাষণ জানাতে চেয়েছেন। আর এই প্রলয়কে সাদরে সম্ভাষণ জানানো বা অন্তরে গ্রহণ করা বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের মনের মধ্যে ভীতি সঞ্চারের কারণে বারবার জয়ধ্বনি করার কথা কবিতায় উচ্চারিত হচ্ছে। তাহলে এরপর আমরা কবিতাটা ধরেই একটু দেখে নেব যে একদম শুরুতেই দেখবে ওই নতুনের কেতনরে কালবৈশাখীর ঝড়। তা এখানে তো কালবৈশাখীর ঝড়ে যেমন আমরা দেখি যে ঋতুচক্রে আমরা দেখি এই ঝড়ের মধ্য দিয়ে সমগ্র পরিবেশ প্রকৃতির শুষ্কতা, জীর্ণতা, রিক্ততা দূরীভূত হয় এবং নতুন করে পরিবেশ প্রকৃতিতে যেন প্রাণ সঞ্চারিত হয়। ঠিক একইভাবে সমগ্র ভারতবাসীদের মনের মধ্যে যে বৈপ্লবিক সত্তা জাগ্রত হয়েছে, তা ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচন করে খুব শীঘ্রই ভারতবর্ষের স্বাধীনতাকে নিয়ে আসবে। এইভাবেই কিন্তু এখানে কালবৈশাখীর ঝড়ের প্রসঙ্গের অবতারণা।
ব্যাস এইটুকুনি কিন্তু এই কালবৈশাখীর ঝড়ের কথা কবিতায় রয়েছে। এরপর কবিতার আপাদমস্তক পুরো অংশে আমরা দেখব যে দেবাদিদেব মহাদেবের যে প্রসঙ্গটা বা তার তিনি কিভাবে আসছেন এবং তার প্রলয়ঙ্কর রূপের বর্ণনা রয়েছে। তা এরপর আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। বা দেখো এই প্রথম পাতার যে শেষ লাইনটি রয়েছে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে 94 পাতা, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, আসছে, বা যে লাইনটা এক্ষুনি বললাম আসছে এবার অনাগত, অনাগত মানে যে এতদিন পর্যন্ত আসছিল না সেই আসছে। ভারতবাসীদের মনের মধ্যে যে বৈপ্লবিক সত্তাটা এতদিন পর্যন্ত সক্রিয় হয়ে ওঠেনি তা কিন্তু আজ একটা প্রবল রূপ নিয়েছে। এটাই হচ্ছে এখানে রূপকের আড়ালে ব্যাখ্যা। তা এই যে আসছে সে কিভাবে আসছে, এখানে সেই বৈপ্লবিক সত্তার জাগরণটাকে কবি দেবাদিদেব মহাদেবের আগমনের মধ্য দিয়ে প্রতিকায়িত করছেন। যেন মনে হচ্ছে যে তিনি প্রলয় নেশায় নৃত্য পাগল হয়েই এগিয়ে আসছেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের তথা কবিতা এখানে ব্যক্ত করা হচ্ছে যে সিন্ধু পারের সিংহদ্বারে আঘাত হনন করবার জন্য। মৃত্যু গহন, এখানে কবিতার লাইনগুলো ধরেই এভাবে তোমরা গদ্যরূপ করে বলতে পারো। মৃত্যু গহন এক অন্ধকার কূপ থেকে তিনি উঠে আসছেন। মহাকাল এক প্রচণ্ড রূপ ধারণ করে ধূম্র ধূপ সহযোগে এবং বজ্রশিখার মশাল জেলে নিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে এগিয়ে আসছেন। তাহলে এখানে আশার বর্ণনাটা রয়েছে এবং তিনি হাসতে হাসতেই সেই ভয়ঙ্কর রূপ নিয়ে ক্রমশ আগত হচ্ছেন। একদম এপাশের পাতায় দেখবে 95 পেজে প্রথম লাইনে যে হাসছে ভয়ঙ্কর, এই পর্যন্ত হচ্ছে আশার বর্ণনা। এরপরে তো আবার যেহেতু তিনি আসছেন তাই তাকে আহ্বান জানানোর জন্য জয়ধ্বনি করা। এরপরে কবিতায় আমরা দেখব তিনি যে আসার পর যে তার ভয়ঙ্কর রূপ তার বর্ণনা। এখানে ওই দেবাদিদেব মহাদেবের যে আগমন বা তার যে রূপের বর্ণনা স্বরূপ আমরা দেখি যে তার কেশের, একদম কবিতার লাইনগুলোকে গদ্যরূপ করেই তোমরা বলবে, এখানে বুঝে গেলে লাইনগুলোকে আর অন্য কোনোভাবে নয়, কবিতার লাইনগুলোই তোমরা মাথায় রাখবে। কেশের দোলায় যেন ঝামরের মতো আঘাতপ্রাপ্ত হয়ে সমগ্র গগনমণ্ডল দোদুল্যমান হয়ে উঠেছে। তিনি সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুকে চামরের মতো ব্যবহার করছেন। রক্ত সমন্বিত কৃপাণ অর্থাৎ অস্ত্র যেন দোদুল্যমান অবস্থায় তার অঙ্গে ধারণ করে রেখেছেন। তিনি অট্টরোল করতে করতে উপস্থিত হয়েছেন। তার সেই অট্টরোলের হট্টগোলে সমগ্র বিশ্ব চরাচর যেন স্তব্ধ হয়ে গেছে। এরপর আমরা দেখি তার নয়ন কটাক্ষের মধ্য দিয়ে একটি নয় 12টি রবির অর্থাৎ দ্বাদশ রবির, পুরাণে উল্লিখিত দ্বাদশ রবির বহ্নি জ্বালা যেন বিচ্ছুরিত হচ্ছে। তার ত্রস্ত জটায় তিনি সমস্ত প্রান্তরের কাঁদন অর্থাৎ দুঃখ, দুর্দশা, কষ্টকে যেন ধারণ করছেন। আবার এই দুঃখ, দুর্দশা, কষ্ট দেখে, পরাধীনতার যেন গ্লানি দেখে তার গণ্ডদেশ অর্থাৎ কপল তল দিয়ে অশ্রু রাশিও গড়িয়ে আসছে। আবার এই অশ্রু রাশির প্রভাবে তার সেই ভয়ঙ্কর রূপের পাশাপাশি অশ্রু রাশি যে অশ্রুবিন্দুর যে আগমন, তাতে কবি ব্যক্ত করছেন যে সপ্তমহা সিন্ধু দোদুল্যমান হয়ে উঠতে পারে। যেন দেবাদিদেব মহাদেব তার বিপুল বাহুর ওপর এই বিশ্ব চরাচরকে ধারণ করে রেখেছেন। তাকে প্রলয়ঙ্কর ছাড়া কবি যেন কবিতায় আর কিছুই বলে ব্যক্ত করতে পারছেন না। তাহলে কবিতার তোমরা টেক্সট পোর্শনটা খুলে রাখলে কিন্তু বুঝতেই পারবে আমি মাঝখানের ওই তোরা সব জয়ধ্বনি কর এই অংশগুলো বাদ দিয়ে বাকি অংশটাকেই গদ্যরূপ করে নিয়ে বলছি। এভাবেই তোমরা উত্তরটা এখানে লিখবে। যে কোনো লাইন ধরে প্রশ্ন থাক বা কবিতার বিভিন্ন পোর্শনের যে বিষয়বস্তুটা এভাবেই বুঝে রাখো, তাহলে কিন্তু তোমাদের কাছে যাই প্রশ্ন থাকুক, 5 নম্বরের যদি কোনো রচনাধর্মী প্রশ্ন থাকে সেখানেও তোমরা উত্তর সহজে লিখতে পারবে। এরপর কবি কবিতায় একটু অন্য প্রসঙ্গে যাচ্ছেন।
এত তো দেবাদিদেব মহাদেবের ভয়ঙ্কর রূপ, প্রলয়ঙ্কর রূপ তিনি ব্যক্ত করলেন, তাহলে আপামর ভারতবাসী তখনও পর্যন্ত যাদের মধ্যে বৈপ্লবিক সত্তাটা সক্রিয় হয়ে ওঠেনি, তাদের মধ্যে তো একটা ভীতি সঞ্চারিত হচ্ছে। তাই তিনি মাভৈ মাভৈ মন্ত্র উচ্চারণ করছেন, অর্থাৎ ভয় না পাওয়ার জন্য বলছেন সমগ্র ভারতবাসীকে উদ্দেশ্য করে। আসলে এই প্রলয়ের মধ্য দিয়ে, বিনাশের মধ্য দিয়ে, ধ্বংসের মধ্য দিয়ে যে নতুনের প্রাণ সঞ্চারিত হতে চলেছে, একটা নতুনের শুভ সূচনা সূচিত হচ্ছে, এটাই তিনি কবিতায় এবার ব্যক্ত করছেন। মহানিশার প্রসঙ্গ নিয়েছেন। এখানে মহানিশা হচ্ছে দীর্ঘ পরাধীনতার সময়কালকেই বোঝানো হচ্ছে। এই মহানিশার শেষে যেমন স্নিগ্ধ সূর্যের কিরণে সমগ্র বিশ্ব চরাচর আলোকিত হয়ে ওঠে, ঠিক দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল মোচনের পর স্বাধীনতার আস্বাদন সমগ্র ভারতবাসী অনুভব করবে। আর এই প্রলয়ঙ্কর রূপ দেখে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কেননা প্রলয়ঙ্কর বা দিগম্বরের জটাতেই শিশু চাঁদের উপস্থিতি আমরা লক্ষ্য করি। অর্থাৎ দেবাদিদেব মহাদেব একদিকে যেমন ধ্বংসের দেবতা, অন্যদিকে তেমনি সৃজন বা সৃষ্টিরও দেবতা। তা তার রূপের মধ্যেই নানান ইঙ্গিতে প্রকাশিত হয়েছে। তা সেই শিশু চাঁদের কিরণে কিন্তু সমগ্র বিশ্ব চরাচর আলোকিত হয়ে উঠতে পারে তার ভয়ঙ্কর রূপের পাশাপাশি। এরপর কবি কবিতায় ব্যক্ত করছেন যে দেবাদিদেব মহাদেব যে প্রলয়ঙ্কর রূপ ধারণ করেছেন, ধারণ করে তিনি এবারে কি ক্রিয়াকর্ম সংগঠিত করছেন। তিনি যেন মহাকাল সারথি হয়ে উঠেছেন। তার রক্ততড়িৎ চাবুকের আঘাত তিনি হানছেন, সেই তার ধ্বংস বা বিনাশের ক্রিয়াকর্মকে আরও প্রবল করে তোলার জন্য। দেখা যাচ্ছে যেন গগনমণ্ডলে একটা বজ্রগান বা ঝড় তুফানের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে রেশার কাঁদন ধ্বনিত হচ্ছে। সেই অশ্বের খুরের দাপটে নীল গগনমণ্ডল থেকে যেন উল্কা বিচ্যুত হয়ে পড়ছে। সেই সঙ্গে এই ক্রিয়াকর্মের মধ্য দিয়ে সমগ্র ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচন করতে গিয়ে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা অন্ধকারার বদ্ধকূপে নিমজ্জিত হয়ে রয়েছেন, তাদের যে মুক্তি খুবই আসন্ন, এটাই কবি কবিতায় উপস্থাপন করতে চেয়েছেন। যেহেতু সেই দেবাদিদেব মহাদেবের রথের ঘর ঘর ধ্বনি উত্থিত হচ্ছে, শীঘ্রই ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচন হবে এবং স্বাধীনতা সংগ্রামীদের সেই অন্ধকারার বদ্ধকূপে আর আবদ্ধ হয়ে থাকতে হবে না। এ কারণেও আবার জয়ধ্বনি করার কথা কবিতায় ব্যক্ত হচ্ছে। এরপর কবি কবিতায় সমগ্র ভারতবাসীদের মন থেকে ভীতি দূর করতে চাইছেন এই প্রলয়ের রূপ দেখে। কেন না, এই ধ্বংস বা বিনাশের মধ্য দিয়েই নতুনের প্রাণ সঞ্চার হবে, প্রলয়ের মধ্য দিয়েই কিন্তু নতুনের সৃজন হয়, এ কথা ব্যক্ত করছেন। এবং যে নবীন আসছেন, এখানে আসছে নবীন, নবীন বলতে এই সংগ্রাম তথা দেবাদিদেব মহাদেবকেই বোঝানো হচ্ছে, যে তিনি জীবন হারা অসুন্দরের ছেদন করে সুন্দরের প্রতিস্থাপনা করতেই আসছেন। আর সে কারণেই তাকে কিন্তু কেশে বেশে এভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে এগিয়ে আসতে হচ্ছে। তিনি যতই ভয়ঙ্কর রূপ ধারণ করুক না কেন, তার মুখমণ্ডলে এক মধুর হাসির প্রলেপ অনবরত আমরা লক্ষ্য করে থাকি। কেননা তিনি চির সুন্দর, তিনি ভেঙেই শুধু যে ফেলেন তা নয়, তিনি ভেঙে আবার গড়তে জানেন। তারপর কবি কবিতার একদম শেষ অংশে এই ভয়ঙ্করতাকে, এই প্রলয়কে অভ্যর্থনা জানানোর জন্য, অন্তরের থেকে সম্ভাষণ জানানোর জন্য বধূদের প্রদীপ প্রজ্বলিত করে তোলার কথা ব্যক্ত করছেন। কেননা কাল ভয়ঙ্করের বেশে এসেছে সুন্দর। দেখো এই কবিতার লাইনগুলোতে কোথায় সুন্দর, কোথায় চিরসুন্দর, এই ধরনের বিশেষণগুলো কিন্তু তোমরা খুব মার্ক করে পড়বে। এগুলো কিন্তু এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ ছোট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এভাবে যদি তোমরা পুরো কবিতাটার বিষয়বস্তুটাকে এই পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে আরও একবার রিভিশন করে নাও, আশা করছি তোমাদের এই কবিতাটার উপর থেকে 3 নম্বরের প্রশ্ন থাকুক আর 5 নম্বরের প্রশ্ন থাকুক, কোনোটাই লিখতে অসুবিধে হবে না।